নমস্কার। খবরদার, কথা নয়, বলি বটে কথা নয়, কিন্তু আমরাই সবচেয়ে বেশি বলছি। বলবো এই কারণে, এখন সবাই মুখ বন্ধ করে রাখাটাকেই সংস্কৃতি বলে মনে করে। আমরা সেটা মনে করি না। এই মুহূর্তে ভারতবর্ষে যে ধরনের ঘটনা চলছে, বিশেষ করে ভোট নিয়ে, সাংসদরাই বলছেন ভোট চুরি। আমরা এখনো সেদিকে যাচ্ছি না, কিন্তু যে অভিযোগগুলি আসছে তাতে কিন্তু উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এই মুহূর্তে। হ্যাঁ, প্রসঙ্গক্রমে বলি, এতদিন অভিযোগ ছিল যে সরকার পক্ষ এবং ক্ষমতাসীন পক্ষ এবং নির্বাচন কমিশন সব একটি মঞ্চেই রয়েছে, এটা অভিযোগ ছিল। এই মুহূর্তে যে বিষয়টা চলে আসছে, মনে হয় আর বেশি দিন অভিযোগ আকারে সেটা থাকবে না। কি চলছে এসআইআর নিয়ে? এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের নামে যে রিভিশন কথাটা হচ্ছে, সেটা কি আর রিভিশন থাকলো না ডিলিশন হয়ে গেল? এই অভিযোগগুলি নানাভাবে আসতে শুরু করেছে। একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে মূল জায়গায় চলে যাচ্ছি। পরিসংখ্যানটা হচ্ছে এরকম যে ৮ কোটি মানুষের, বিহারের ভোটদাতার রিভিশন হবে বলে ৬৪ লক্ষ, আপাতত এটা ১ কোটি হতে পারে, ডিলিশন হয়ে গিয়েছে। এটা একটা দিক। আশ্চর্যজনক ব্যাপার, এই ৮ কোটি লোকের ভোটাধিকার, যারা ২৪-এ ভোটার লিস্টে নাম ছিল, ২০২৪-এর যে পার্লামেন্ট ইলেকশন হলো, সেটার পরে ৬৪ লক্ষ মানুষের নাম বাদ হয়ে গেল বটে, কিন্তু একজনের নামও ইনক্লুড হয়নি। কি হচ্ছে আমরা জানি না, আলটিমেটলি কি গিয়ে দাঁড়াবে তা জানি না। এই নিয়েই আমাদের যে আশঙ্কা বা আমাদের যা বক্তব্য এতদিন পর্যন্ত বলেছি, সেই নিয়েই আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এ রাজ্যের সিনিয়র একজন সাংবাদিক। তাকে আপনারা দেখেছেন বিভিন্ন নির্বাচন হওয়ার পরে বিশেষজ্ঞের ভূমিকায় দীর্ঘদিন ধরেই সাংবাদিকতা করছেন এই রাজ্যে। হ্যাঁ, উপযাচক হয়ে বিভিন্ন জায়গায় যান না বা বক্তৃতা করেন না খুব একটা, কিন্তু তার কাছ থেকে অনেক কিছু জানতে চাই। সেই জন্যই আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। শ্রী রাহুল সিনহা আমার বাঁ দিকে বসেছেন। নমস্কার। রাহুল সিনহা, তার পরিচয় সাংবাদিক দিলাম, অসাধারণ কবিতা লেখেন, বিভিন্ন বিষয়ে তার মতামত দেওয়ার যথেষ্ট যোগ্যতা রয়েছে। এই দাবি নিজে না করলেও আমরা করি। এই জায়গায় দাঁড়িয়ে আজকে রাহুলের কাছে সরাসরি একটা প্রশ্নে চলে যাচ্ছি। রাহুল গান্ধী অভিযোগ এনেছেন পার্লামেন্টে আনেননি, পার্লামেন্টে বলছেন, নিজে একটা সাংবাদিক সম্মেলন করে অভিযোগ এনেছেন। অভিযোগটা কি? অভিযোগটা হলো যে ব্যাপক পরিমাণে এক মানুষের একাধিক নাম উঠেছে, ইত্যাদি ইত্যাদি। টোটাল এসআইআর যে বিষয়টা এলো, বা তার আগে যে ভোটার লিস্ট, এসআইআর নিয়ে আপাতত যদি কিছু নাও বলে থাকেন সরাসরি, কিন্তু যে ভোটার লিস্ট প্রকাশ্যে এসেছে, যেটা এনেছেন, সেই ক্ষেত্রে ভারতবর্ষের নির্বাচন কমিশনের এই মুহূর্তে বিশ্বাসযোগ্যতা কতটুকু থাকে, কি মনে করো? প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশটা চলে এই বইটাকে নিয়ে। এই বইটা হচ্ছে আমাদের দেশ পরিচালনার, যাকে বলে গাইড বুক। এটাই হচ্ছে আইন। তো সেখানে ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩২৪, আর্টিকেল 324, তাতে নির্বাচন কমিশন গঠন, তার কাজ সম্পর্কে বিস্তৃত বলে দেওয়া হয়েছে। তাতে কি আছে? এই কমিশনের দায়িত্ব কি? কমিশনের দায়িত্ব হচ্ছে বিধানসভা, লোকসভা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ইত্যাদি নির্বাচনগুলো করানো, সুষ্ঠুভাবে করানো, নিরপেক্ষভাবে করানো, এবং তার জন্যে একটা ভোটার লিস্ট তৈরি করা, যেটা প্রত্যেক বছর আমরা দেখি যে রিভিশন হয়, সংশোধনী হয়। বৈধ ভোটারদের তালিকাটা সংশোধন হয়। যারা মারা গেছেন তাদের নাম বাদ যায়, যদি স্থানান্তরিত হন, নতুন ভোটারদের নাম ফর্ম 6-এর মাধ্যমে যুক্ত হয়। তো এখন যেটা আমরা দেখতে পেলাম, আমি বিহার থেকেই শুরু করবো এই কারণে যে এই যে
ইলেকশন কমিশনের যে ম্যান্ডেট সেটা হচ্ছে আমি ভোটার তালিকায় নাম যুক্ত করব, কিন্তু ভোটার 6 ভোটার তালিকা থেকে আমার যদি কারোর নাম বাদ দিতে হয়, তাহলে কেন বাদ দিচ্ছি সেই দায়িত্ব কিন্তু কমিশনের। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সময় আমি বা আপনি যখন যাব, তখন আমাকে কিছু নথিপত্র দেখাতে হবে যে আমি, আমার বয়স 18 হয়েছে, বা আমি ভারতের নাগরিক, বা আমি অমুক জায়গায় থাকি, একদম বা আমার পরিবারের অন্যান্যরা এখানে থাকেন, আমি নতুন ভোটার তালিকায় যুক্ত হতে চাইছি, আমাকে আমার নাম অন্তর্ভুক্ত করুন। আমাকে তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে যে আমি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য। কিন্তু যেই মুহূর্তে আমার নাম ভোটার তালিকায় চলে এসছে একবার, সেই ভোটার তালিকা থেকে আমার নাম যখন আপনি বাদ দিতে যাবেন, মানে দ্য ওনার্স লাইজ অন দ্য কমিশন। তার দায়ভার কিন্তু কমিশনের, যে কেন আমাকে যুক্তি দিয়ে বলতে হবে কমিশনকে যে তুমি, তোমার নামটা আমি এই কারণে বাদ দিচ্ছি। অথচ আমরা যেটা দেখলাম যে 64 লক্ষের বেশি ভোটারের নাম এক লপ্তে বাদ দিয়ে দেওয়া হলো, কিন্তু কাউকে কিন্তু কারণ জানানো হয়নি। এক, দ্বিতীয়ত হচ্ছে, এটা খুব আশ্চর্যজনকভাবে আমরা খেয়াল করলাম যে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যে ছিল ডিজিটাল ভোটার লিস্ট ছিল, সেটা রাতারাতি গায়েব হয়ে গেল, তার জায়গাতে পিডিএফ দেওয়া হলো। এখন মজার ব্যাপার হচ্ছে, আমরা কালকে সুপ্রিম কোর্টে কিছু মজার ব্যাপার দেখেছি। বিখ্যাত সেফোলজিস্ট, এখন রাজনীতিতে আছেন, যোগেন্দ্র যাদব, তার নতুন পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। হ্যাঁ, তো উনি দুজন ভোটারকে নিয়ে গেছেন যারা মৃত, মানে নির্বাচন কমিশনের হিসেবে তারা মৃত, অথচ তারা সুপ্রিম কোর্টে এসে হাজির হয়ে বলছেন মানে কাদম্বরী মরিয়া প্রমাণ করলো সে মরে নাই। হ্যাঁ, তো এই যদি হয় ব্যাপারটা, তার মানে তাহলে লুকোছাপাটা কেন? ঠিক আছে, আমি 64 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছি, ভালো কথা, মানে তাহলে তো আমাকে বলতে হবে যে এই অমুক পাড়ার অমুক লোক, তুমি, তোমার নাম এই কারণে বাদ গেছে। তো বা তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় যেটা যোগেন্দ্র যাদব বলেছেন, আমিও সেটা দেখছিলাম, ভাবছিলাম যে ভোটার তালিকার যে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বিশেষ নিবিড় সংশোধনী, হ্যাঁ, তাতে তো ভোটারদের নাম যুক্ত হওয়ার কথা, নতুন ভোটারদের নাম যুক্ত হওয়ার কথা। হ্যাঁ, আমাদের শেষ ভোটার তালিকা সংশোধন হয়েছে 24-এ, লোকসভা ইলেকশন 24-এ হয়েছে, তার আগে জানুয়ারি মাসে ভোটার তালিকা সংশোধন হয়েছে। তো এই 1 বছর 1.5 বছরের মধ্যে নিশ্চয়ই অনেক লোক আছেন যাদের বয়স 18 বছর হয়েছে। বিহার একটা পপুলার স্টেট, জনসংখ্যা অত্যন্ত বেশি, সেখানে আরো বেশি হওয়ার কথা। অথচ আমরা খেয়াল করলাম এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ব্যাপারটা হচ্ছে বা চলছে, তাতে কিন্তু একজনও নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়নি, বরং মাস ডিলিশন হয়েছে। এখন আমাদের সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে। সুপ্রিম কোর্ট তাদের গতকালকের আগে যে অবজারভেশন ছিল তাতে বলেছিলেন যে যদি মাস হয় বা মাস ডিলিশন হয়, তাহলে তারা ইন্টারভিউ করবেন, মানে আর কত দেরিতে করবেন সেটা দেখার। এবং এই প্রসঙ্গে যেটা আসছে, এদিকে বিহারের মজার ব্যাপারগুলো হচ্ছে, অন্যদিকে কি দেখা যাচ্ছে যে বিরোধী দল নেতা উনি একটা অভিযোগ এনেছেন, সাংবাদিক সম্মেলন করে অভিযোগ এনেছেন, হি ইজ অন রেকর্ড। তো উনি কি বলছেন, রেকর্ডটা কিন্তু নির্বাচন কমিশনেরই দেওয়া তথ্য প্রমাণ দিয়ে, নির্বাচন তথ্য দিয়ে বলছেন, দেখাচ্ছেন যে আমি অন্য বিরোধী যাচ্ছি না, একটা বিধানসভা কেন্দ্র কর্ণাটকের, সেখানে 1 লক্ষের বেশি ভুয়া ভোটার। হ্যাঁ, 1 লক্ষের বেশি ভুয়া ভোটার, তার মানে কি? এখন আপনি যদি হিসেব করেন, গত লোকসভা নির্বাচনে অন্তত এরকম 40-45টা সিট আছে যেটা কয়েক হাজারের ডিফারেন্সে নেমেছে, বিজেপি জিতেছে। তা এখন যদি দেখা যায় যে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে এখন 1 লাখ 1.25 লাখ করে ভুয়ো ভোটার ছিল, হ্যাঁ, বা আমি দেখলাম সংসদে একটা ক্লিপিং দেখলাম যে এক বাড়িতে একটা হাউজিং বিল্ডিং এ 700 জন ভোটার, একই নামে একই ঠিকানায়। হ্যাঁ, ওই একজনের নাম পাওয়া গেল যিনি কর্ণাটকে ভোট দিয়েছেন, মহারাষ্ট্রেও ভোট দিয়েছেন। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো তো সংশোধন করার দায়িত্ব নির্বাচন কমিশনের, তো সেগুলো তারা করছেন না, কিন্তু একসঙ্গে 1 লক্ষে বাদ দিয়ে দিচ্ছেন কাদের নাম? বৈধ ভোটারদের নাম, যাদের নাম 2024-এর লোকসভা নির্বাচনে ছিল। তো এখন আমি রাহুল গান্ধী কি অভিযোগ করেছেন সেই জায়গাতে যাচ্ছি না। আমার যে বেসিক প্রশ্নটা আমার মনে হয় যেটা আসছে, সেটা হচ্ছে যে যদি ধরে নিই, আমি শুধু বিহারের কথাই বলছি, 64 লক্ষ 65 লক্ষ ভোটার যদি অবৈধ হন, তাহলে এই ভোটার লিস্ট যেটার ভিত্তিতে 2024-এর ইলেকশন হলো, সেটাতে তো এদের নাম ছিল, তাহলে তো এই গোটা নির্বাচন প্রক্রিয়াটাই অবৈধ হয়ে যায়। এবং তাহলে তো নির্বাচন কমিশনের উচিত স্পষ্টীকরণ দেওয়া
আমরা যে নির্বাচনটা করিয়েছি 2024-এ সেটা একটা ভুল ভোটার লিস্টের ভিত্তিতে ছিল, তাহলে তো গোটা নির্বাচন প্রক্রিয়াটাই বাতিল হয়ে যাওয়ার। এই জায়গাতে যাবো কিনা আমরা? এখন নির্বাচন কমিশন কোনো স্পষ্টীকরণ দিচ্ছে না, একদম সুপ্রিম কোর্ট কোনো কংক্রিট রায় এখনো দেয়নি, ফলে এই ধোঁয়াশাটা রয়েছে। কিন্তু যেটা খুব স্পষ্ট সেটা হচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু নানান রকম প্রশ্ন তৈরি হচ্ছিল আগে থেকে, সেটার অভিযোগ মানে কানাঘুষোর বা ফিসফিস করে বলার জায়গাতে নেই। বিরোধী দলনেতা হিসেবে খুব স্পষ্টভাবে এবং নির্বাচন কমিশনের তথ্য দিয়ে রাহুল গান্ধী দেখাচ্ছেন যে এই ডিসক্রিপেন্সি রয়েছে, তুমি এটা দূর করতে কি করছো। ভোট চুরি যেটা উনি বলছেন, তাহলে এই যে ব্যাপারগুলো যদি না হয় তাহলে তো লোকসভা নির্বাচনের রেজাল্টই পাল্টে যায়, ইভেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনের রেজাল্ট পাল্টে যায়। এই জায়গায় ব্যাপারটা চলে এসছে। এখন যে জায়গাটায় গিয়ে দাঁড়ালো, তোমার বক্তব্য অনুযায়ী, তোমার বক্তব্যকে যদি আমি স্পষ্টীকরণ হিসেবে চিহ্নিত করি, যে নির্বাচন কমিশনকে কোনো চিঠি দিলে একটা বিশেষ দলের কোনো প্রতিনিধি তার জবাব দিচ্ছেন, নির্বাচন কমিশন না দিলেও। যেমন রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে চিঠি দিলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তার জবাব দিলেন, এরকম ঘটনা তো হয়েছে। এটা আমাদের কাছে স্পষ্টই। এখন যে জায়গাটাতে আসতে চাইছি সেটা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ দীর্ঘদিন ধরে চলছে, স্বচ্ছ নির্বাচন, এই স্বচ্ছ নির্বাচন 2024-এ যে হয়নি তা কিন্তু প্রকারান্তরে এখন স্পষ্টীকরণের দিকেই যাচ্ছে। এই অবস্থায় এই যেভাবে নির্বাচন কমিশন তার কথা বলার চেষ্টা করছেন, যোগেন্দ্র যাদব কালকে যে তথ্যগুলি দিলেন, তার পরিপ্রেক্ষিতে কি গত 2024-এর নির্বাচনকে অবৈধ বলা ছাড়া আর কোনো পথ রয়েছে এই গণতান্ত্রিক রাষ্ট্রে? মনে তো হয় না। মানে ব্যক্তিগতভাবে যদি বলেন তাহলে এই মানে গোটা নির্বাচন প্রক্রিয়াটাকে একটা প্রহসনে পরিণত করা হচ্ছে। মডেল কোড অফ কন্ডাক্ট অন্য দলগুলোর জন্য আছে, সরকারি দলের জন্য নেই, প্রধানমন্ত্রীর জন্য নেই, অন্যদের জন্য আছে। এইরকম ব্যাপার হচ্ছে। মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন প্রায়। কোনো এরকম একটা আসলে কোনো প্রার্থী নেই। সরকারি প্রার্থীর নাম বাতিল হয়ে গেল। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে, এটাতে সন্দেহ তৈরি হচ্ছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, মানে ধরুন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করেছিল নির্বাচনে সরকারি ব্যবস্থাপনা ব্যবহার করার, যেটার জন্য এলাহাবাদ হাইকোর্টের রায়ে ওনার সাংসদ পদ চলে গিয়েছিল, তারপরে জরুরি অবস্থা। কিন্তু এখন তো জরুরি অবস্থারও দরকার হচ্ছে না। মানে জরুরি অবস্থার কোনো দরকার নেই, মানে গোটা ইলেকশন প্রক্রিয়াটাকেই পকেটে করে ফেলা ব্যবস্থা হচ্ছে। ইলেকশনের মতো হবে, যার জেতার সেই জিতবে, ভোট দিলে দাও, না দিলেও জিতবে, না দিলেও জিতবে। তাহলে নির্বাচনের যে এন্টায়ার প্রক্রিয়াটা সেটাই প্রহসনে পরিণত। মানে উদ্দেশ্যটাই এটা, আমার মনে হয় যেটা চক্রান্তটা আরো গভীরে। মানে মানে ভারতের যারা নির্বাচক মণ্ডলী তাদের ভোটারদের, নাগরিকদের নির্বাচন এই প্রক্রিয়ার প্রতি আস্থা তুলে দেয়, তাহলে স্বৈরতন্ত্র আমদানি করতে আরো সহজভাবে কাজটা করা যায়। এটা একটা পদ্ধতি। আমি বলছি যে এটার কথাটাকে আমি অগ্রাহ্য করছি না, কিন্তু যে জায়গায় বলছি যে বিহারের নির্বাচন যদি নভেম্বরে হয়, তাহলে SIR করতে গেলে তাহলে কেন 2024-এর জানুয়ারিকে ভিত্তি করলো না? সেটাই তো শুরু করতে, সেটাই করতে। এখন বিহারের নির্বাচনের জন্য এত তাড়াহুড়ো করা হচ্ছে কেন? অভিযোগ সেটাই। লোকসভা নির্বাচন রেজাল্টটা দেখলেই তো বোঝা যাবে। মানে এখানে এনডিএ রেজাল্ট ভালো হয়নি, তুলনামূলক আগের বিধানসভার তুলনায় বেটার, কিন্তু আশঙ্কাটা রয়ে গেছে যে সরকারটা থাকবে কিনা। নীতিশ কুমারের সরকারটা থাকবে কিনা। এখন 64 লক্ষ ভোটার যাদের নাম আপাতত আমরা দেখছি বাদ গেছে, তারা কারা? এই জায়গাটা মূলত কারা? দেখবেন মহিলাদের নাম প্রচুর বাদ গেছে, অথচ মহিলারা তো পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে যান না। আরে বহু মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে দেশের নানান জায়গায় যান, কারণ কাজ নেই। তো তাদের নাম বাদ যেতে পারে, কারণ যদি তারা ডকুমেন্ট দেখাতে পারেন। মহিলারা তো বাড়িতেই আছেন, তাদের নাম কি করে বাদ যাচ্ছে? এক। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি হিসেব করে দেখেন যে দুজন ভদ্রলোককে কালকে যোগেন্দ্র যাদব নিয়ে গেলেন, তারা পাসওয়ান, মানে পাসি, যাদব, মুচি, লোহার, কামার, এবং দেখবেন ধর্মীয় সংখ্যালঘু, এদের নামই বেশি বাদ পড়েছে। এবং দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের ভোটারের নাম ঢুকে আছে বিহারে। তো এই যে ব্যাপারগুলো, তাতে তো এই যে প্রক্রিয়াটা চলছে SIR এর প্রক্রিয়াটা, এটা প্রথম কথা হচ্ছে SIR করতে পারে কিনা সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট কালকে কিন্তু একটা প্রশ্ন রেখেছে যে আদৌ SIR করার যে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সেটা বৈধ কিনা। সেটা যদি বৈধ না হয়,
সুপ্রিম কোর্ট যদি বলে যে সেটা বৈধ নয়, তাহলে কিন্তু এন্টায়ার প্রক্রিয়াটাই বাতিল হয়ে যায়। হ্যাঁ, যাদের নাম টাম বাদ গেছে। এবং তার মানে কথা হচ্ছে যে তাড়াহুড়োটা কেন? এই এন্টায়ার ব্যাপারটাতে বুথ লেভেলে আমরা জানি যে বিজেপির একটা সংগঠন আছে, তাদের মাধ্যমে তারা নিজেদের ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো, বামপন্থীরা যে সমস্ত পকেটে আছেন সে সমস্ত জায়গায় বাদ দিলে পরে অন্য রাজনৈতিক দলগুলোর সেই সংগঠন নয়, তাদের একটা অন্যরকম প্রচারের বা রাজনৈতিক কর্মকাণ্ডের ধারা থাকে। তাতে ওই বুথ লেভেলে একেবারে বাড়ি গিয়ে গিয়ে ভোটারদের চিহ্নিত করে এনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করানো, এই ব্যাপারটা অনেক দলের পক্ষে তাতে একটা দল অ্যাডভান্টেজ পেয়ে যাবে। একদম ঠিকই তো। মানে এই যে ব্যাপারটা লেভেল প্লেইং ফিল্ড যে দেওয়ার কথা ইলেকশন কমিশনের, সেই জায়গাটাতে কিন্তু বারবারই বিচ্যুত হচ্ছে ইলেকশন কমিশন। ফলে নির্বাচন কমিশনের যে আবার যেটা বলছি ম্যান্ডেট, হ্যাঁ, একটা নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু এবং নির্বাচন করানো যাতে নির্বাচন কমিশন রেফারি, কিন্তু সমস্ত খেলোয়াড়রা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে, সেটা হচ্ছে না এই জায়গাতে হচ্ছে না। 2024-এর নির্বাচনে আমরা দেখেছি, এর আগে বিভিন্ন বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি, এবং 2025-এর নভেম্বরে যে বিহার বিধানসভা নির্বাচন, তাকে কেন্দ্র করে কর্ণাটক বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি, মহারাষ্ট্রে দেখেছি। হ্যাঁ, তো ফলে মনে হচ্ছে যে বিহারকে রেখে দিতে হবে দখলে, সেটার জন্য একটা সার্বিক পরিকল্পনা চলছে, যাতে দুর্ভাগ্যজনকভাবে হলেও মনে হচ্ছে, দেখাই যাচ্ছে, তারা যদি রিফিউট করতে পারেন তথ্য প্রমাণ দিয়ে যে না আমরা অংশীদার নই, তাহলে আমরা খুশি হব। কিন্তু মনে হচ্ছে নির্বাচন কমিশন নিজে পার্টি হয়ে গেছে, এবং এই প্রক্রিয়াটা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের ধরুন নির্বাচন কমিশনের জন্ম হয়েছে 1950-এর 25 জানুয়ারি। দীর্ঘদিন এটা এক সদস্যের নির্বাচন কমিশন ছিল, সুকুমার সেন থেকে শুরু করে টিএন সেশনের সময় এটা 3 সদস্যের হলো, এখন 90-তে এসে। তো এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশনার যারা নিয়োগ হবেন, তাদের নিয়োগ করার প্রক্রিয়াটা, সরকার নিয়ম কানুন পাল্টে দিয়ে, যেটা ছিল এতদিন নিয়ম যে দেশের প্রধানমন্ত্রী, লোকসভায় বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এই 3 জনের একটা কমিটি, তারা ঠিক করবেন দেশের প্রধান, সুপ্রিম কোর্টের নির্দেশিত দেশের মুখ্য নির্বাচন কমিশনার কি হবে, সেটাকে আমূল বদলে দিয়ে ব্যাপারটা কি করা হলো, প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলের নেতা থাকবেন, এবং তৃতীয় সদস্য কে হবেন, সরকারের আরেকজন মন্ত্রী। এখন পার্লামেন্ট পাস করি না হলো, তো এখন যে এই ব্রুট মেজরিটির ব্যাপারটা কাজে লাগিয়ে যেটা করা হলো, তাতে কি দাঁড়ালো, আপনাকে পছন্দ নয়, তাহলে আপনার নাম প্যানেলে থাকলেও আমি এবং আরেকজন যিনি আছেন সরকার পক্ষে, তারা দুজনে মিলে যদি ভোট দেন যে না অমুককে দেওয়া যাবে না, অমুককে দেবো, তাহলে বিরোধী দলের তার একটি ভোটের তো কোনো দাম থাকছে না। ফলে সর্ববাদী সম্মতভাবে নির্বাচন কমিশনার নিয়োগের কোনো সুযোগ থাকছে না, এক। দ্বিতীয়ত, এতে পক্ষপাতের বা এমন লোককে নিয়োগ করার সম্ভাবনা প্রবলভাবেই বেড়ে যাচ্ছে যিনি সরকারের হয়ে অনুগত হয়ে কাজ করবেন। তাহলে এই ব্যাপারটাতে নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক সংস্থা, তার কোনো সরকারের কাছে তার জবাবদিহি করার কথা নয়, দায়বদ্ধ থাকার কথা নয়। তার দায়বদ্ধতা সংবিধানের কাছে, তার দায়বদ্ধতা জনগণের কাছে, দেশের জনগণের কাছে। আমাদের দেশের সংবিধানে কি প্রথম লাইনটা কি, উই দ্য পিপল, আমরা ভারতের জনগণ, আমরা এই সংবিধানের প্রণেতা, আমরা এই সংবিধান আমাদের দিয়েছি এবং আমরা এই সংবিধান গ্রহণ করেছি। তো এই যে সংসদটা কি, সংসদ হচ্ছে আমরা 140 কোটি মানুষ তো গিয়ে ভোট দিচ্ছি, কিন্তু এই যে আমাদের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসছেন, তাদের মাধ্যমে দেশ চলছে, তাদের এইটাই হচ্ছে প্রতিনিধিমূলক গণতন্ত্র। তো এখন সেই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের যে প্রক্রিয়াটা, সেটাকে যদি স্যাবোটেজ করে দেওয়া হয়, তাহলে আদৌ কি সংসদীয় গণতন্ত্রের কোনো অস্তিত্ব থাকবে, আমাদের সংবিধানের কোনো অস্তিত্ব থাকবে পরবর্তী সময়? সংবিধান বারবার আক্রান্ত হচ্ছে, সংবিধানের মূল কাঠামোর উপর নানান রকম আক্রমণ আসছে, আমরা সেই প্রসঙ্গে গেলাম না এখানে। কিন্তু এই যে প্রক্রিয়াটা, নির্বাচন কমিশনের মতো একটি বিধিবদ্ধ সাংবিধানিক সংস্থাকে কার্যত সরকারি দলের শাখায় পরিণত করার যে চেষ্টা, এটা সংবিধানের উপর আক্রমণ, গণতন্ত্রের উপর আক্রমণ, এবং এটা ভারতবর্ষের জন্য খুব ভালো সংকেত নয়। একদম। আমরা যে একটা তথ্য দিচ্ছি, রাহুলের কাছে আরেকটা প্রশ্ন যাওয়ার আগে, বিহারের 13 কোটি মানুষের মধ্যে 8 কোটির ওপরে ভোটার, সেখানে 2001 থেকে 2024-এর ভেতরে 4 কোটি মানুষের জন্ম প্রমাণপত্র আছে, সরকারিভাবে তথ্য। বুঝে দেখুন, ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের ভেতরে
কোটি যদি ভোট মানে টোটাল মানুষ হয়ে থাকেন, ভোটার তালিকা সবাই নাম থাকবে না? সব মিলে 13 কোটির মধ্যে 1 থেকে 24-এর ভেতরে 4 কোটি মানুষের মাত্র তার জন্ম তারিখ সহ একটা সার্টিফিকেট আছে। আর 1 থেকে 25-এর পর্যন্ত 2.5% মানুষের জন্মপত্র দেওয়া হয়েছে, তাদের যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে মাত্র 2.5%। আর এই জন্মের নথি নির্বাচন কমিশন চাইছেন। ব্যাপারটা হাস্যকর বলবেন না, নাকি অন্য পথ? এটা কি চলছে? এর আগেও তাহলে কি দাঁড়াবে? আমি 2001 থেকে বললাম, 2000 আগে কি বিহারে কেউ জন্মায়নি? তাদের কি অবস্থা? এটা কিন্তু সরকারি তথ্য, তার আগের কোনো সরকারি তথ্য এখানে নেই। রাহুলের কাছে এই বিষয়টাই প্রশ্ন। না, ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে তো প্রথম কথা হচ্ছে যে এই যে সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া, আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমার জন্ম হয়েছে আইজিএম হাসপাতাল, তার একটা বার্থ সার্টিফিকেট আছে। এখন কিন্তু এই বার্থ সার্টিফিকেট আবার গ্রাহ্য হবে না, মিউনিসিপ্যালিটির দেওয়া সার্টিফিকেট নিতে হবে। হ্যাঁ, বা মাঝখানে ছিল সিটিজেনশিপ সার্টিফিকেট। এই নথিগুলো বারবার চেঞ্জ হয়েছে। কি বলা হলো একটা সময়ে যে আধার হচ্ছে যে সর্বশেষ নথি, তারপরে আর কিছু লাগবে না। তো এখন নির্বাচন কমিশন বলছেন যে আধার গৃহীত হবে না, হ্যাঁ, ভোটার আই কার্ড গৃহীত হবে। নির্বাচন কমিশনের দেওয়া ভোটার আই কার্ড তারা বলছেন যে এটা মান্য নথি হবে না। প্রথম কথা হচ্ছে যে তাহলে কি এই যে যারা এই নথিগুলো দিতে পারছেন না, অথচ ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষে জন্মেছেন, তাদের কি নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে পেছন থেকে? প্রথম কথা হচ্ছে যে নাগরিকত্ব দেওয়ার অধিকার কি বা নাগরিকত্ব আছে কিনা সেটা পরীক্ষার দায়িত্ব বা অধিকার কি নির্বাচন কমিশনের আছে? এর থেকেও বড় কথা রাহুল, তুমি কি মনে করো না যে একটা মানুষ, এই যে আমরা 140 কোটি মানুষ, তার ভেতরে যাদের ভোটাধিকার আছে, এই ভোটাধিকারের তালিকা নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত আমরা কেউ ভারতবাসী না। তার মানে কি আমি যে শুরু হওয়ার আগে 18 বছরের আগে আমি ভারতের নাগরিক হচ্ছি না নাকি? না, এই প্রশ্নগুলো না, এখনো যারা এই যে রিভিশন যখন শুরু হয়েছে, যারা গেলেন এসআইআর যারা এই মুহূর্তে আসছেন, এসআইআর শুরু হওয়ার পরে বলছি, যে মানুষগুলির পরীক্ষা নিরীক্ষা শুরু হবে, তারা পরীক্ষা নিরীক্ষার টেবিলে যাচ্ছেন, তো জেনে যাচ্ছেন যে আমি কিন্তু এখন পর্যন্ত ভারতবর্ষের নাগরিক না। মানে উনি প্রমাণ, আমি কাগজপত্র দেওয়ার পর উনি ঠিক করবেন আমি ভারতবর্ষের নাগরিক কিনা। এটা কিভাবে সম্ভব? না, এটাই তো হচ্ছে। মানে এটা তো শুধু বিহারের ক্ষেত্রে হচ্ছে, আর বিহারের ক্ষেত্রে এসআইআর একটা পদ্ধতি, সারা দেশের জন্য এনআরসি বলে একটা নতুন কায়দা চেষ্টা চলছিল, এটা আবার ঘুরিয়ে আনার চেষ্টা হচ্ছে। এনআরসি হয়নি, কিন্তু বিহারে এনআরসি সার্টিফিকেট চাইছে। আসামে যেটা হচ্ছে, বাংলাদেশি বলে ডিটেনশন ক্যাম্পে বাড়িয়ে দেওয়া হচ্ছে, পুশব্যাক করার কথা বলা হচ্ছে। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে এই রকম যে একটি বিশেষ ধর্মের এবং একটি বিশেষ ভাষার, যেটা আমরা বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পেলাম, আমি ধর্ম ভাষাটির নাম উল্লেখ করছি না ইচ্ছে করে, তাদেরকে বাংলাদেশি বিদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এবং কার্যত পারলে তাদেরকে দেশ থেকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই যে ব্যাপারটা, মানে এইটাই কি আমাদের স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রাপ্য ছিল? এটা কি মানে আমার তো কোথাও নাৎসি জার্মানির কথা মনে পড়ছে, যেন ইহুদিদের একটা জায়গায় যেভাবে বন্দি করে রাখা হতো, কনসেন্ট্রেশন ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্প, সেটা তারই তো নতুন চেহারা মনে হচ্ছে। এখন কি মনে হচ্ছে গণতন্ত্র আক্রান্ত হবার সম্ভাবনায় আছেন? আক্রান্ত হয়ে গণতন্ত্র অলরেডি আক্রান্ত। ধরুন নির্বাচন কমিশনের ব্যাপারটা, নির্বাচনী গণতন্ত্রের কথাই যদি বলেন আপনি, তো তার সর্বশেষ বা ন্যূনতম ভিত্তিভূমিটা কি? আমি আমার ভোট দেব, আমার ভোটটা আমি দেব। তো আমাদের ত্রিপুরা রাজ্যের অভিজ্ঞতাটা কি? 2018 সাল থেকে একটি নির্বাচনে কি হয়েছে যেখানে সমস্ত মানুষ অবাধে নির্ভয়ে গিয়ে নিজের ভোট দিতে পেরেছেন? হয়নি তো। প্রতিটি নির্বাচনে কোথাও না কোথাও হয় প্রার্থী দিতে দেওয়া হয়নি বিরোধীদেরকে, অথবা যারা প্রার্থীপদ মনোনয়নপত্র এনেছেন তাদেরকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, মারপিট করে মনোনয়ন তুলিয়ে নেওয়া হয়েছে, প্রত্যাহার করিয়ে নেওয়া হয়েছে। তারপরেও যারা ছিলেন প্রার্থী বাদল ছিল তো মারাই গেলেন, খুনি হয়ে গেলেন, খুন করে দেওয়া হচ্ছে। আর ভোটের আগের দিন থেকে চলছে বাইক বাহিনী নামে যে নতুন সংস্কৃতি আমাদের রাজ্যে আমদানি হয়েছে, হ্যাঁ, তাতে কি ভোটারদের ভয় দেখানো হচ্ছে, এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, এলাকাতে ভোট দিতে যাবেন না। তো আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনের দায়িত্ব তো শুধু একটা স্কুলে বা একটা হেলথ সেন্টারে নির্বাচনের বুথ তৈরি করা আর ইভিএম সাপ্লাই করা নয়। নির্বাচন প্রক্রিয়া যখন চলে, এন্টায়ার আইন শৃঙ্খলা থেকে সমস্ত কিছুর
নিয়ন্তা হচ্ছে নির্বাচন কমিশন। কারেক্ট। মডেল কোড অফ কন্ডাক্ট থেকে ল অ্যান্ড অর্ডার সবটা তাদের কন্ট্রোলে থাকে। তো তাহলে এই ব্যাপারগুলোতে মানুষের ভোটাধিকার, ভোটার তালিকায় নাম তোলা যেমন নির্বাচন কমিশনের কাজ, অভিযোগের নাম বাদ দেওয়া যেমন নির্বাচন কমিশনের কাজ, প্রার্থীপদ যাচাই করা, বাতিল করা, এই সমস্ত যেমন ভোট গোনা যেমন কাজ, মানুষের ভোটাধিকার রক্ষা করাও কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব। তো আমার প্রশ্ন হচ্ছে, তাহলে নির্বাচন কমিশনের এই ভূমিকা কোথায়? বারবার আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্র আক্রান্ত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশনের, তুমি বলতে চাইছো নির্বাচন কমিশনের এখন দায়িত্ব হয়েছে ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়াই তাদের একমাত্র কাজ হয়েছে। সব মিলিয়ে আমার সর্বশেষ প্রশ্ন, যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা কি হওয়া উচিত বলে মনে না, প্রথম কথা হচ্ছে যে যেটা আমি দেখতে পাচ্ছি যে বিরোধী দল নেতার ডাকে একটা কিন্তু ক্যাম্পেইন শুরু হয়েছে, সারা ভারতবর্ষের ক্যাম্পেইন শুরু, তাতে দারুণ সারা পাচ্ছে, সেটা একরকম। কিন্তু সবার হাতে তো মোবাইল ফোন নেই, বা সবাই মিস কল দিতে পারবেন, বা সবাই ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন, সেটা না। সমস্ত রাজনৈতিক দলের আমি মনে করি তাদের এই প্রসঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা রয়েছে, সেটা হচ্ছে মানুষকে সচেতন করা যে আপনার ভোটের অধিকার, ক্ষমতাসীন দল তারা প্রমাণ করুক, তাদেরও রয়েছে যে আপনার ভোটের অধিকারই চলে যাচ্ছে, আপনার নাগরিকত্বই চলে যাবে এরপরে। তো আমার যে হয়তো 2024 আপনাকে ভোট দিয়েছে, হ্যাঁ, যে দলকে আপনি ভোট দিয়েছেন সেই দল সরকারে এসছে, এখন দেখা যাচ্ছে আপনি তো তাদের ভোট দিয়ে সরকারে নিয়েছেন, আপনার নাগরিকত্ব চলে যাচ্ছে, আপনার ভোটাধিকারই চলে যাচ্ছে। তো এই যে বিপদটা আছে, তাতে মানুষকে সতর্ক করা, সচেতন করা, মিডিয়াতে আমরা যারা আছি আমাদের দায়িত্ব কিন্তু শুধু অমুকে অমুক বলেছেন, তমুকে বলেছেন এই ছাপা বা প্রচার করা নয়, মানুষকে সচেতন করা, মানুষকে জাগরুক করা, এটাও কিন্তু সংবাদ মাধ্যমের এবং সাধারণভাবে যে কোনো দেশপ্রেমিক গণতন্ত্রপ্রিয় নাগরিকের কাজ। এটা যদি আমরা করতে না পারি, দেশের জন্য কিন্তু একটা খুব বিচ্ছিরি এবং খুব বিপজ্জনক সময় আসছে, যেটা হয়তো মানে আমরা এখনো চিন্তাই করতে পারছি না যে কোন দিকে এরা দেশটাকে নিয়ে যেতে চাইছে। আর নির্বাচন কমিশন কি দায়িত্ব? নির্বাচন কমিশনকে তার সংবিধান প্রদত্ত দায়িত্বে স্থির থাকতে হবে। তার দায়িত্ব কোনো রাজনৈতিক দল বা সরকারের কর্তা ভজা হওয়া নয়। তার দায়িত্ব সঠিক ভোটার তালিকা প্রণয়ন করা, ভোটার তালিকা সংশোধন করা, এবং মডেল কোড অফ কন্ডাক্ট অনুযায়ী সমস্ত রাজনৈতিক দল যাতে সমান সুযোগ পায়, সমস্ত প্রার্থী যাতে সমান সুযোগ পান, এবং ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, যাকে খুশি ভোট দিতে, সেটা নিশ্চিত করা। কোনো বহিরাগত কোনো দুষ্কৃতি আর নির্বাচন তালিকা থেকে যে বাদ হয়ে যাচ্ছে, সেটাই তো। আমি তো এই কথাটাই প্রথমে বললাম যে আমি যদি নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে যাই, আমাকে প্রমাণ দিতে হবে যে আমি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত আমার হওয়ার যোগ্য। কিন্তু তাহলে বিপরীতভাবে দায়িত্বটা তো নির্বাচন কমিশনের, আমার নাম যদি বাদ যায় আমাকে জানাতে হবে, এরা জানাচ্ছিল না। এটা একটা লুকোচুরির খেলা চলছে, এবং এটা খুবই সন্দেহজনক ব্যাপার, যেটা একেবারেই গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়, বিপজ্জনক। একদম শেষ কথাটা যেটা বললো সেটাকেই আমরা মুখ্য হিসেবে ধরছি, সন্দেহজনক। নির্বাচন কমিশনের ভূমিকা যদি সন্দেহজনক হয়, তাহলে গণতন্ত্র কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি এই গণতন্ত্রকে রক্ষা করার ক্ষেত্রে যে জায়গায় বসেছেন, যে জায়গায় আছেন, সেখানে আপনার দায়িত্ব অনেক বেশি। আমরা কেউ বলছি না যারা অনুপ্রবেশকারী, যাদের কোনো নথি নেই, তাদের আপনি নির্বাচনের তালিকার অন্তর্ভুক্ত করুন, কিন্তু 2024-এ আপনি যাদের নিয়ে ভোট করলেন তাদের আপনি কি অর্থে নির্বাচনের এই তালিকা থেকে বাদ দিচ্ছেন, সেটা কিন্তু আপনাকে ব্যাখ্যা করে বলতে হবে। সেটাই গণতন্ত্র রক্ষা করার প্রথম এবং প্রাথমিক কর্তব্য বলে আমরা মনে করি। অর্থাৎ যদি মনে করেন না আপনি ঠিক আছেন, ওই 64 লক্ষ লোক বা আরো বাড়বে, হয়তো বেড়ে গিয়ে 1 কোটি হতে পারে, এরা প্রত্যেকে অবৈধ ভোটার, সঙ্গে সঙ্গে এটাও বলুন যে 2024 সালে যে ভোট হয়েছে সেটাও বৈধ ভোট ছিল কিনা, স্পষ্ট করে বলুন সেটা বৈধ ভোট ছিল কিনা। অবৈধ ভোটার নিয়ে ভোট গ্রহণ বৈধ হতে পারে কি, এই প্রশ্নটা রেখেই আজকে আমরা এই অনুষ্ঠান শেষ করছি। রাহুল সিনহাকে আমরা খবরদার কথা নয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। সাংবাদিক মানুষ, সন্ধ্যের সময় এসে আমাদের ইন্টারভিউ দেওয়া মানে একটা বিরাট চাপ নিয়ে আসা, সেই জন্য এসেছেন। খবরদার কথা নয়ের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই, এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এই অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন এবং দেখবেন এবং মতামত দেবেন।
আজকের এই অনুষ্ঠান শেষ করার আগে বলি, এই অনুষ্ঠান করার ক্ষেত্রে খবরদার কথা নয়ের তিনি সহযোগিতা করেছেন, তার নাম করণ রাজদেব বর্মন। তিনি আমাদের সবসময় আমাদের সঙ্গে সহযোগিতা করেন। এই করণ রাজ, আমার এবং আজকের অতিথি রাহুল সিনহার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।